যে গত সরকার কোনো দুর্নীতি করেছে কিনা তার জন্য কি করতে হবে, আমি মনে করি যে ওই ট্রানজিশন টিম করলে পরে সেই ট্রানজিশন টিম উত্তরণকালীন দল যেই কাজের ভিতরে প্রাথমিক কাজটা করতে পারে, যে সেইটার ভিত্তিতে অন্যান্য সরকারের রাষ্ট্রযন্ত্র তার ব্যবস্থা নিতে পারে। আমাদের দুর্নীতি দমন কমিশন আছে, ইত্যাদি বিষয় আছে, তারা এই কাজটার ভিতরে যুক্ত হতে পারে। এই ট্রানজিশন টিম পৃথিবীতে তৈরি হয় দুই রকমের মানুষ দিয়ে। এক হলো যে দলের ভিতরে যারা রাজনীতি করেন সেই রকম মানুষও থাকে, আবার একই রকমভাবে এই সমস্ত প্রক্রিয়াকে বোঝেন, নীতির সম্বন্ধে ধারণা থাকে তারাও থাকে, সাধারণভাবে যে সরকারের সাথে যারা সহানুভূতি সম্পন্ন সেই রকম বিশেষজ্ঞরা থাকেন। তো এই রকম একটা যদি ওনারা দল তৈরি করতে পারেন এবং এটা দিয়ে যদি এই মূল্যায়নটা করতে পারেন, আমি যেটাকে ইংরেজিতে বলে ফরেনজিক, আপনারা ফরেনজিকের বাংলা কি, পুলিশরা যে করে ময়না তদন্ত, থ্যাংক ইউ। তো না, ওটা তো পোস্ট, যাই হোক ওনারা একটা ময়না তদন্ত করে একটা দলিল তৈরি করতে পারেন, যেই দলিলটা এটাকে আমরা বলি যে একটা ব্রিফিং ডকুমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য এই ব্রিফিং ডকুমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তখন এই ব্রিফিং ডকুমেন্টটা যেটা তৈরি হয়, সেই ব্রিফিং ডকুমেন্টের ভিতরে এখন 2-3টি বিষয় গুরুত্ব নিয়ে দেখার বিষয় আছে। একটাই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই দায় দেনা পরিস্থিতি অভ্যন্তরীণ এবং একই রকম বিদেশের বিষয়। একই রকমভাবে আমি মনে করি এটাও আপনাদের মনের ভিতরে থাকবে, সরকারি ক্রয় চুক্তি কি করেছে সরকার, বিগত সরকার যে সমস্ত ক্রয় চুক্তি করে গেছে, যে প্রকিউরমেন্ট ডিসিশন হয়েছে আপনার সেই ক্যাবিনেট সাব কমিটিতে, সেইগুলোকে আরেকটু ভালো করে পর্যালোচনা করে দেখা যে এই ক্রয় চুক্তির ভিতরে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা নিয়ম নীতির। আর তৃতীয় আরেকটা জিনিস দেখা দরকার, সেটা শুধু ক্রয় চুক্তি না, এই সরকার বিগত সরকার যাওয়ার আগে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি করেছে। সেই সমস্ত বৈদেশিক চুক্তি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়নি, শুধুমাত্র আমাদের বন্দর দিয়ে দেওয়ার জন্য হয়নি, আরও অন্যান্য ক্ষেত্রেও হয়েছে যেগুলি হয়তো আমরা এখনো অবহিত না। সেহেতু এই সমস্ত বৈদেশিক চুক্তিগুলোকেও আবার পুনর্বিবেচনা করা উচিত, যাতে নতুন সরকারের কাছে এর কি ধরনের দায়িত্ব বর্তায়। যেহেতু আপনি এলডিসি গ্র্যাজুয়েশনকে আপনি পুনর্মূল্যায়ন করতে রাজি আছেন, তাহলে আপনার ওগুলোকেও তাহলে পুনর্বিবেচনার ভিতরে আপনার নিয়ে আসতে হবে বলে আমি মনে করি। সেহেতু এই ট্রানজিশন টিম যদি এই কাজটা করে যেতে পারে, ওই ফরেনসিক ওই ময়নাতদন্তটা করে যেতে পারে, তাহলে অন্য অনেক কাজ এই সরকারের জন্য আগামী দিনের করণীয়গুলো পরিষ্কার হবে বলে আমি মনে করি। এখন এইটার ভিত্তিতে কি তৈরি হবে, আপনারা তো হোয়াইট পেপার শুনেছেন, আমি আরেকটা শব্দ বলি আপনাদের আজকে, হ্যাঁ, সেটা হলো ব্লু বুক তৈরি করা। ব্লু বুক কার তৈরি হয়? ব্লু বুক গাড়িতে থাকে না, পুরনো গাড়ির কোন যন্ত্রাংশ কীরকম, ওইটা চলবে কি চলবে না, তার ফিটনেস আছে কি নাই, এইটার একটা তৈরি করা হয়। সেহেতু আমি মনে করি ওই ট্রানজিশন টিমের একটা ব্লু বুক তৈরি করতে হবে, এটা বাইরের থেকে করার দরকার নাই। ওই ব্লু বুকটা হলে পরেই সরকারের দায় দেনা পরিস্থিতি এবং দায়িত্ব কি হবে তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে কি হবে, এইটা খুব পরিষ্কারভাবে আসবে। ওই ব্লু বুক তৈরি করার মাধ্যমে ওই একটা পুরনো গাড়িকে সচল রাখার ক্ষেত্রে কি করণীয় সেইগুলি পরিষ্কারভাবে ওইখানে আসবে। আপনারা বলবেন যে এইটা করতে কীরকম সময় লাগবে, আমি মনে করি 2 থেকে 3 সপ্তাহের ভিতরে এই কাজটা করা উচিত। প্রকৃতভাবে যে অন্যান্য দেশে যেটা হয় সেটা হলো মন্ত্রী পরিষদ গঠন করার আগে এই কাজটা শুরু করেন। আমি আশা করি বিএনপির মতো একটি অভিজ্ঞ দল যারা দেশ চালিয়েছে একাধিকবার, তারা নিঃসন্দেহে প্রস্তুতি হিসেবে এই কাজটা হয়তো শুরুও করে দিয়েছে, আমি তো জানি না, হয়তো এই কাজটা তারা নির্বাচনে যাওয়ার আগেই করে থাকতে পারে কিছু, সেগুলোকে সমন্বিত করা, একত্রিত করা, এখন নিয়ে আসা, এইটা এখন গুরুত্বপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। এখন এই জায়গাটার ভিত্তিটা কি হবে, ওনারা যে এই ফরেনসিক বলেন, যে ব্লু বুক তৈরি করার কথা বলছি, ট্রানজিশন টিমের কথা বলছি, আমি মনে করি যে একটি আইন ওনাদের এই পুরো জিনিসের ভিতরে পথ দেখাতে পারে। সেই আইনটি হলো 2009 সালে, ইংরেজিতে হলো পাবলিক ফাইন্যান্স অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, পাবলিক ফাইন্যান্স অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। এটা কি সরকারি আয় ব্যয় ও বাজেট ব্যবস্থাপনা অধ্যাদেশ বা আইন একটা তৈরি হয়েছিল 2009 সালে। সেই 2009 সালে যে বাজেট ব্যবস্থাপনার আইন হয়েছিল, যারা এই আইন করেছিল সেই আইন তারা মানেনি, এবং ওই আইন অনুযায়ী বিগত সরকারও চলেনি, যে বিদায়ী সরকার চলেনি। আমার কথা হলো যে আগামী দিনের আর্থিক ব্যবস্থাপনার যদি কোনো বাইবেল নিতে হয় আপনার, তাহলে হলো ওই আইনটা।
আর্থিক স্বচ্ছতার ক্ষেত্রে এই আইনটা খুবই গুরুত্বপূর্ণ আছে। এখন ওইখানে যেটা আমি বলতে চাচ্ছি যে ওখানে কি কি দেখার সুযোগ রয়েছে ওই আইনের অধীনে, যেই আলোচনা আমরাগুলো আজকে করলাম এই সবগুলোই কিন্তু ওই আইনের ভিতরে আছে। আইনের শাসনের কথা বলেছেন নতুন সরকার, প্রধানমন্ত্রী বলেছেন, নতুন প্রধানমন্ত্রী আমাদের, ওনার আর্থিক ব্যবস্থাপনার আইনের শাসনের জায়গাটা হলো এই বাজেট ব্যবস্থাপনার যে 2009 সালের আইন, যেটাকে কোনো সরকার কোনোদিন সম্মান করেনি, ব্যবস্থা প্রয়োগ করেনি। সেটার অধীনে কি হবে? সেটার অধীনে আয় ব্যয়ের স্বচ্ছতা আসবে, আয় ব্যয় কোথায় মাত্রা অতিরিক্ত হচ্ছে, ঘাটতি ছেড়ে গেছে কিনা, ঘাটতি অর্থায়ন কিভাবে হয়েছে, ঋণ আমি ঠিক জায়গা থেকে নিয়েছি কি নেই, এবং ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আমার কোন কোন ক্ষেত্রে আমার উৎপাদনশীল খাতের থেকে অর্থ নিয়ে এসে এখন বিদেশের ঋণ, ঘরের ঋণ এইগুলি শোধ করতে হবে ইত্যাদি বিষয় ওটার ভিতরে আসবে। আমি আগাই আপনাকে, তাহলে আগামী দিনে কি হবে? আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমি এই সরকারকে মনে রাখতে হবে যে তারা ম্যারাথন করতে এসেছে না স্টিন্ট করছে। স্টিন্ট মানে হলো 100 মিটার দৌড়ে আছে, নাকি তারা 100, ম্যারাথন কয় মাইল হয়? হ্যাঁ, তো তারা 26 মাইলের দৌড়ে এসছে, নাকি 100 মিটার স্প্রিন্ট করবে, না 200 মিটার স্প্রিন্ট করবে? যদি স্প্রিন্ট করতে চায় করেন, এগুলি তাহলে আর ব্লু বুকের দরকার নাই, তাহলে যার মতো করে যা করতে চান করবেন, তাহলে আগে যা ছিল তাই চলবে। আপনি খুব বেশি মানে আপনার ওই দালান কোঠা একই থাকবে, শুধু বড় জোর একটু হোয়াইট ওয়াশ করবেন। তো হোয়াইট ওয়াশ করে তাও আবার কদিন পরে কিন্তু আবার নোনা ধরে যাবে। আমাদের এখানে জলবায়ু যেরকম, হিউমিডিটি যেরকম, তাতে আবার কদিন পর নোনা ধরে যাবে। ওইটা অভিজ্ঞতা আমাদের আছে। বাংলাদেশের তো বয়স হয়েছে, আমাদেরও তো বয়স হয়েছে, আপনাদেরও বয়স বসে নাই, সেহেতু আপনারা এগুলি সবই দেখে এসেছেন, অভিজ্ঞতার ভিতরে আছে, নতুন কিছু না। সেহেতু আমি মনে করি যে আমাদের এই ক্ষেত্রে নজর দিতে হবে, তাড়াহুড়া করার আমি বিপক্ষে। এই যে বলা হচ্ছে 180 দিনের কর্ম পরিকল্পনা তৈরি করেন, আমি হলে ধৈর্য ধরতে বলবো। আমি বলবো ধৈর্য ধরেন, এই অর্থ বছরে আর কিছু হবে না, এইটাকে পরিকল্পনা দাঁড় করান, পরবর্তী অর্থ বছরের অর্থায়নের মাধ্যমে মধ্যমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এটাকে দেখতে হবে। আগামীকাল থেকে আপনি ওই কর্মসূচি বাস্তবায়নের জন্য লেগে গেলেন, আর আপনি জানেন না যে 2 তলার বাড়ি না 1 তলার বাড়ি, না কাঠের বেড়া না টিনের বেড়া, তারপরে আপনি এখন দালান কোঠা বানাতে চাচ্ছেন। এগুলি একটু বাস্তবসম্মত হন, রাষ্ট্রনায়ক উচিতভাবে আমাদের আগাতে হবে।